হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কি বায়ুর ক্ষয়জাত ভূমিরূপগুলি। এবার আমরা জানবো বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ সমূহ। দেখো, বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপও আমরা মূলত দেখতে পাই মরুভূমি অঞ্চলে অথবা উপকূলীয় অঞ্চলে। কারণ দেখো, আমরা কি জানি, বায়ু যখন প্রবল বেগে প্রবাহিত হয় তখন বায়ুর সাথে ধূলিকণা, বালুকণা বা প্রস্তর চূর্ণ এগুলোও প্রবাহিত হয়। তাহলে ভেবে দেখো, বায়ুর প্রবাহ পথে মরুভূমি অঞ্চলে যখন কোনো বড় শিলাস্তূপ বা উচ্চ নিচু ভূখণ্ড বা ভূমিরূপের যে অংশ বা ঝোপঝাড় এগুলো এলে তাহলে সেগুলো কি হয়, বায়ুর প্রবাহ পথকে বাধা দেয়, বায়ুর প্রবাহে বাধা সৃষ্টি করে। ফলস্বরূপ কি হয়, তখন বায়ুর প্রবাহ পথে বাধা পেয়ে বায়ুর গতিবেগ রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ বায়ুর গতিবেগ হ্রাস পায়। ফলস্বরূপ বায়ুর সঙ্গে প্রবাহিত হওয়া বালুকণা বা শিলাচূর্ণ বা প্রস্তর কণা সেগুলো ভূমিভাগে সঞ্চিত হতে শুরু করে এবং সেগুলো ভূমিভাগে সঞ্চিত হয়ে যখন বালির স্তূপ গঠন করে, সেই স্তূপ সচলও হতে পারে অথবা গতিশীলও হতে পারে। সেগুলোকেই আমরা মূলত বালিয়াড়ি বলি, ইংলিশে স্যান্ড ডিউনস। তো এই বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কার্যের ফলে একটি বিশেষ ভূমিরূপ। তবে এই বালিয়াড়ি বিভিন্ন ধরনের হয়। এছাড়া বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দ্বিতীয় ভূমিরূপ হলো লোয়ের সমভূমি। তো চলো আমরা এবার সেই ভূমিরূপগুলি চিত্র সহযোগে আমরা বুঝে নিই। দেখো, বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ সমূহ। বালিয়াড়ি, তাহলে বালিয়াড়ি কি আমি আগেই বললাম, এই যে দেখো বায়ু প্রবাহিত হচ্ছে কোনো উচ্চ নিচু ভূখণ্ড বা ভূমিরূপ অথবা কোনো শিলাখণ্ড বা শিলাস্তূপ অথবা ঝোপঝাড়, এগুলো কি হয়, বায়ুর গতিপথকে বাধা দেয়। ফলস্বরূপ বায়ু তখন তার সাথে প্রবাহিত হওয়া বালু চূর্ণ বা প্রস্তর চূর্ণগুলো সঞ্চয় করতে থাকে। সেটা এই যে ভূখণ্ড বা শিলাস্তূপ বা বড় পাথরের টিলা বা ঝোপঝাড়, সেই ঝোপঝাড় বা এই যে বাধা যে দিচ্ছে, সেখানে এগুলোর সামনেও সঞ্চিত হতে পারে বা সম্মুখ ভাগেও সঞ্চিত হতে পারে, অথবা সেই ভূখণ্ড বা শিলাস্তূপের পেছনে বা পশ্চাৎ অংশেও সঞ্চিত হতে পারে। যখন সামনে বা সম্মুখ ভাগে সঞ্চিত হয়, এগুলোকে আমরা বলি সম্মুখ বালিয়াড়ি, এবং পেছনে বা পশ্চাৎ অংশে সঞ্চিত হলে তখন আমরা বলি পশ্চাৎ বালিয়াড়ি। দেখো, এই যে বালিয়াড়ি মরুভূমি অঞ্চলে তো দেখা যায়, তার সাথে বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও আমরা বালিয়াড়ি দেখতে পাই। তো তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে, আমাদের ভারতবর্ষের কেরালার উপকূলটাকে স্থানীয় ভাষায় বলে মালাবার উপকূল। এই যে তোমরা দেখতে পাচ্ছ মালাবার উপকূল, এটি তোমাদের ভারতের ভূগোল, এখান থেকে শর্ট প্রশ্ন আসে। তো কেরলের উপকূল স্থানীয় ভাষায় কি নামে পরিচিত, মালাবার উপকূল। এবং সেই মালাবার উপকূলে অর্থাৎ কেরালার উপকূলে যে বালিয়াড়িগুলো সৃষ্টি হয়, সেই বালিয়াড়িগুলোকে ওখানকার স্থানীয় ভাষায় বলে টেরিস। এটি অবশ্যই মনে রেখো, তাহলে এখান থেকে তোমরা দুটো এসএকিউ পাচ্ছ। কেরল উপকূল আমাদের পরিচিত মালাবার উপকূল, এবং সেখানে সৃষ্ট বালিয়াড়িগুলি টেরিস নামে পরিচিত। তো চলো এবার আমরা দেখে নিই বালিয়াড়ি শ্রেণী বিভাগ। দেখো, বালিয়াড়িকে মূলত ব্রিটিশ বিজ্ঞানী ব্যাগনল্ড বিভিন্ন ভাগে ভাগ করে। তোমাদের সিলেবাসে মূলত আমরা দুই প্রকার বালিয়াড়ি সম্পর্কে জানবো, একটি হলো বারখান বালিয়াড়ি বা তির্যক বালিয়াড়ি, আরেকটি হলো সিপ বালিয়াড়ি। তো প্রথমে চলো আমরা বারখান সম্পর্কে জেনে নিই। দেখো, বারখান বালিয়াড়ি কি, বায়ু প্রবাহের সাথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে আমরা বারখান বালিয়াড়ি বলছি। তাহলে কি এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই বালিয়াড়িটা দেখো আমি এঁকেছি ছবিটা,
এটার কি আকৃতিটা কি? অর্ধচন্দ্রাকার। এই অর্ধচন্দ্রাকার কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। অর্ধচন্দ্রাকারে গড়ে ওঠা বায়ুর প্রবাহ পথের সাথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে আমরা বলছি বারখান বালিয়াড়ি। এবং এটি একটি কি তির্যক বালিয়াড়ি। বারখান বালিয়াড়ি একটি তির্যক বালিয়াড়ি। দেখো, এই বারখান বালিয়াড়ি বায়ু প্রবাহের দিকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে, বায়ু প্রবাহের দিকে সাথে এর এই যেদিকে বায়ু প্রবাহিত হবে সেই দিকে বারখান বালিয়াড়ির এই দুটি অংশকে আমরা শিং বলবো। এই দুটি অংশকে আমরা বারখান বালিয়াড়ির শিং বলি। এই একটি শিং আর এই একটি শিং। এবং বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে, অর্থাৎ এর প্রতিবাদ ঢালটি হয় উত্তল প্রকৃতির। এই ঢালটা উত্তল ঢাল আমাদের। এবং বায়ু প্রবাহের বিপরীত দিকটি, অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের অবতল অংশ, অবতল ঢাল। আরেকটি মনে রাখবে, এই বারখান বালিয়াড়ি দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় সমান হয়। তাহলে আমরা এই যে আধখানা চাঁদের মতো দেখতে হওয়ায় একে আমরা বলছি অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি বা বারখান বালিয়াড়ি। আর দেখো, পাশেই আমি এটি একটি ন্যাচারাল ইমেজ। একটি বারখানের চিত্র। এই অংশটি হলো এটি উত্তল ঢাল, এবং এই অংশটি উত্তল এবং এই অংশটি অবতল। তাহলে এখানেও আমরা পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। তাহলে এই অংশটি হচ্ছে আমাদের অবতল অংশ এবং এই অংশটি হচ্ছে আমাদের উত্তল অংশ। তো আশা করছি তোমরা বারখান বালিয়াড়ি সম্পর্কে বুঝতে পেরেছো এবং বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়ি ভাবে গঠিত হবে। এবং এই বারখান অর্থটি অবশ্যই মনে রাখবে, বারখান একটি তুর্কি শব্দ যার অর্থ বালির পাহাড়। খুব গুরুত্বপূর্ণ, এটিও তোমাদের এসএকিউ হিসাবে আসে। বালির পাহাড়, বারখান কথার অর্থ বালির পাহাড়। তো এবার চলো আমরা বুঝে নিই বারখান বালিয়াড়ির সাথেই সম্পর্কিত একলে বালিয়াড়ি। একলে বালিয়াড়ি কি? যখন একাধিক বারখান এরকম মরুভূমি অঞ্চলে পরস্পর সংলগ্ন বা যুক্ত হয়ে অবস্থান করে, মিলিত হয়ে অবস্থান করে, তখন সেই বালিয়াড়িটিকে আমরা বলি একলে বালিয়াড়ি। এগুলি দেখো ঠিক মাছের আঁশের মতো দেখতে লাগে। একলে কথাটি হলো একাধিক বারখানের মিলিত রূপ, একলে বালিয়াড়ি। তো আশা করছি তোমরা বারখান বালিয়াড়ি সম্পর্কে বুঝতে পেরেছো। এবার চলো আমরা দ্বিতীয় বালিয়াড়ি যেটা জানবো সেটি হলো অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। দেখো, শিব বালিয়াড়ি কি? বায়ুর প্রবাহ পথের সাথে সমান্তরালে গড়ে ওঠা। দেখো, এখানে দেখো, বায়ুটা যেহেতু এদিকে প্রবাহিত হচ্ছে, বায়ুর প্রবাহ পথের সাথে সমান্তরালে গড়ে উঠেছে যে বালিয়াড়ি, এবং দেখতে দীর্ঘ শৈলশিরার ন্যায় বা তলোয়ারের মতো, তখন তাকে আমরা বলবো শিব বালিয়াড়ি। শিব বালিয়াড়ির এটি হলো হাতে আঁকা চিত্র, যেটি তোমাদের পরীক্ষায় আঁকতে হবে। এবং এটি দেখো আমাদের ন্যাচারাল ইমেজ। দেখো, এগুলো হলো শিব বালিয়াড়ি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এই শিব বালিয়াড়ির দেখো মাঝখানটা কিন্তু যেন রাস্তার মতো হয়ে গেছে। তো এগুলো কি হয়, দীর্ঘদিন ধরে বায়ু প্রবাহিত হওয়ার ফলে মাঝখানের অংশগুলো থেকে বালি প্রবাহিত হয়ে সরে যায় দুই পাশে। ফলস্বরূপ মাঝখানের অংশের নিম্নের কঠিন শিলা বা প্রস্তরখণ্ডের যে শিলাস্তূপ সেটি উন্মুক্ত হয়। ফলস্বরূপ মাঝখানে যে রাস্তা তৈরি হয়, তখন এই দুই শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে করিডর বলে। তো এটিও কিন্তু তোমাদের এসএকিউ বা এমসিকিউ হিসাবে আসে। তাহলে দুটি শিব বালিয়াড়ির মাঝখানের অংশকে আমরা করিডর বলি, যে অংশ দিয়ে মানুষের যাতায়াতের পথ তৈরি হয় বা উট চলাচলের পথ তৈরি হয়। এই যে শিব বালিয়াড়ির তোমাদের চিত্র। এবং শিব, শিব কথার আরবি শব্দ শিব, এর কথার অর্থ হলো
তরবারি। এটিও তোমরা অবশ্যই মনে রেখো। আশা করছি তোমরা শিব বালিয়াড়ি সম্পর্কেও বুঝতে পেরেছো। এবার চলো আমরা বারখান এবং শিব বালিয়াড়ি কিভাবে পরীক্ষায় লিখব সেই নোটগুলি আমরা দেখে নিই। বারখান এবং শিব বালিয়াড়ি সম্পর্কে যাবতীয় তথ্যগুলি জেনে নিই। দেখো, বারখান বালিয়াড়ি, তাহলে দেখো বায়ুর গতিপথের সাথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে বারখান বা তির্যক বালিয়াড়ি আমরা বলে থাকি। বায়ুর প্রবাহ পথের সঙ্গে এটি আড়াআড়ি বা লম্বভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে আমরা বারখান বলছি। তুর্কি শব্দ বারখানের অর্থ বালির পাহাড়। এটি খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, যেটি আমি লিখেও দিয়েছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এইটা অবশ্যই এই লাইনটি তোমরা মনে রেখো। এখানে স্টার মার্কস দিলাম কারণ এখান থেকে তোমাদের এসএকিউ আসে। এছাড়া দেখো বারখানের দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান। এখানে দেখো খাড়া ও মৃদু তল ছাড়া বারখানগুলিকে আরবে জিবার বলে। এগুলো সাধারণত আসে না, একটু জেনে রেখো। এছাড়া একাধিক বারখানের মিলিত রূপ হলো লেক, এটিও তোমরা মনে রেখো। এবং বারখান কোথায়? পৃথিবীর প্রায় সকল মরুভূমিতেই আমরা বারখান বালিয়াড়ি দেখতে পাই। এবার আমরা দেখি অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। দেখো, তাহলে এটা কি? বায়ুর প্রবাহ পথের সাথে সমান্তরাল ভাবে গড়ে উঠছে তলোয়ারের মতো বা দীর্ঘ শৈলশিরার ন্যায় দেখতে এই যে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। এবং আরবি শব্দ শিব কথার অর্থ তলোয়ার। এবং একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বারখান বালিয়াড়ির যে সৃষ্টি হয় প্রথমে, সেই বারখান বালিয়াড়ি থেকেই শিব বালিয়াড়ির সৃষ্টি হয়। সেটি কিভাবে হয় দেখো, তোমাদেরকে আমি একে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই তো বারখান বালিয়াড়ি সৃষ্টি হলো। বারখান তো কি হয়, এই বারখানের শিংগুলো এগুলো দীর্ঘ কয়েক বছর ধরে বায়ু প্রবাহের সাথে সাথে এগুলো প্রসারিত হতে থাকে বা সম্প্রসারিত হতে থাকে। তাহলে এইরকম সম্প্রসারিত হতে হতে একটা সময় কি হয়, এইরকম বাড়তে বাড়তে বারখানের এই অংশটা ভেঙে যায়। তাহলে বারখানের তখন এই অংশটা আর থাকে না, এই অংশটা তখন আমাদের অবলুপ্ত হয়ে যায়। তাহলে এই অংশটা না থাকার ফলে তখন শুধুমাত্র এই সিংয়ের অংশটা এইরকম সম্প্রসারিত বা প্রসারিত হতে হতে এই রূপে অবস্থান করছে, যেটাকে দেখতে আমাদের দেখো অনেকটা শিব বালিয়াড়ির মতো। তখন আমরা বা দীর্ঘ শৈলশিরার ন্যায় দেখতে হয়, তখন আমরা এগুলোকে বলছি শিব বালিয়াড়ি। তাহলে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হচ্ছে। প্রথম চালে ছিল বারখান, সেখান থেকে হয়ে গেল আমাদের শিব বালিয়াড়ি। এই যে ওই সিংয়ের অংশটুকু সম্প্রসারিত হতে হতে আমাদের শিব বালিয়াড়িতে পরিণত হলো। এটি অবশ্যই মনে রেখো। এবং শিব বালিয়াড়ি পরস্পর সমান্তরালে গড়ে উঠছে এবং দুটি বালিয়াড়ির মধ্যবর্তী অংশ যেখানে বালিহীন থাকে, কারণ সেখানকার বালি অপসারিত হয়ে যায়, এবং নিচের শিলাময় বা পাথরময় এলাকাটা উন্মুক্ত হয়ে আসে, তখন সেই অঞ্চলটিকে আমরা বলছি করিডর। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এসে কি এই যে এইগুলো, এই অংশগুলো হচ্ছে আমাদের করিডর নামে পরিচিত, যা সাহারাতে গাসি বা গৌট নামে পরিচিত। এবং এটি যাতায়াতের মরুপথ বা ক্যারাভান রূপে ব্যবহৃত হয়। উটের ইংরাজি কি? ক্যামেল। তো সেখান থেকে তোমরা মনে রাখবে ক্যারাভান শব্দটি। উদাহরণ কি? কালাহারি, বৃহৎ অস্ট্রেলীয় ও থর মরুভূমি অঞ্চলে আমাদের শিব বালিয়াড়ি দেখা যায়। তো আশা করছি তোমরা বারখান এবং শিব বালিয়াড়ি সম্পর্কে বুঝতে পেরেছো। দেখো, পরীক্ষায় তোমাদের এমনি আসতে পারে বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ, সেখানে তো বালিয়াড়ি কাকে বলে তার শ্রেণী বিভাগ লিখে বারখান এবং শিব বালিয়াড়ি ব্যাখ্যা করে তোমাদের চিত্রগুলি অবশ্যই দিতে হবে। এর সাথে আরেকটি প্রশ্নও তোমাদের আসতে পারে 3 মার্কসে, সেটি হলো বারখান এবং শিব বালিয়াড়ির পার্থক্য। তোমরা যদি এই দুটি বালিয়াড়ির কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তাহলে পার্থক্যটা এমনিই হয়ে যাবে। তো চলো আমরা এবার সেই পার্থক্যটা দেখে নিই কিভাবে লিখবে। দেখো, বারখান এই যে প্রথমে দেবে অর্থ। বারখানের তুর্কি শব্দ আমাদের বারখান, যার অর্থ বালির পাহাড়।
শিপ একটি আরবি শব্দ যার অর্থ তরবারি, এটা তো তোমরা আগেই দেখলে। তাহলে বারখান বায়ুর গতিপথের সাথে কি আড়াআড়ি ভাবে গড়ে উঠেছিল, এবং শিপ বা লিয়ারি কি বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরাল ভাবে গড়ে উঠেছে। 3 নম্বর দেখো আকৃতি। তাহলে বারখানের আকৃতি কি আমরা দেখলাম অর্ধচন্দ্রাকার, এবং শিপের আকৃতি তরবারির ন্যায় দীর্ঘ বা শৈলশিরার ন্যায় সংকীর্ণ। দৈর্ঘ্য বারখানের দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম হয়, আর শিপের দৈর্ঘ্য অপেক্ষাকৃত অনেক বেশি হয়, কারণ এখানে দেখো দীর্ঘ মানে কি দৈর্ঘ্যে বেশি। এবং আমি আগে যেটা বোঝালাম বারখান থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয়, কিন্তু কখনোই শিব বালিয়ারি থেকে বারখান বালিয়ারির সৃষ্টি হবে না। সংযুক্তি দেখো বারখান বালিয়ারিগুলি পরস্পর যুক্ত হয়ে একলে বালিয়ারি গঠন করেছিল, যেটা আমরা আগে দেখেছি। এবং শিব বালিয়ারিগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে, কখনো একে অপরের সঙ্গে যুক্ত হয় না। যুক্ত হয় না বলেই তো আমরা সমান্তরাল বলছি। আমরা জ্যামিতিতে কি পড়েছিলাম, সমান্তরাল সরল রেখা কাদের বলে, যখন দুটি সরল রেখা পরস্পরকে কখনোই ছেদ করবে না, তখন আমরা সেই দুটি সরল রেখাকে সমান্তরাল সরল রেখা বলে থাকি। তো এখানেও তেমন শিব বালিয়ারিগুলো কখনোই পরস্পরকে একে অপরের সাথে যুক্ত হবে না, সেই কারণেই এটি সমান্তরাল ভাবে অবস্থান করে। এবং পার্থক্য লিখতে হলে অবশ্যই কিন্তু চিত্র দিও। তাহলে বারখানের দিকে আমার ছোট্ট করে একটা বারখানের ছবি এঁকে দেবে তোমরা, এবং শিব বালিয়ারি যেখানে থাকবে তোমরা সেখানে এইরকম শিব বালিয়ারির ছবি তোমরা দেবে। চিত্র না দিলে কিন্তু ফুল নাম্বার অনেক সময় দেওয়া হয় না। তো ছোট্ট করে সেখানে একদম নর্মাল এরকম বায়ু প্রবাহের দিকগুলো চিহ্নিত করলে করে ছোট করে এঁকে দিলে, এবং নিচে লিখে দিলে চিত্র কথাটি দিয়ে বারখান এবং শিব। ব্যাস, তাহলেই তোমাদের উত্তর কমপ্লিট উত্তর। এবং বারখান ছবিটি এঁকে বারখানের শুধুমাত্র তোমরা এখানে বায়ু প্রবাহের দিকটি অবশ্যই দেবে ছবিটা আঁকার সময়, এবং এই যে সিংয়ের অংশটা চিহ্নিত করবে, এটা উত্তল ঢাল, এটি অবতল ঢাল, এই পয়েন্টগুলো করলেই হবে। তো আশা করছি তোমরা এই বারখান এবং শিব বালিয়ারি সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এবং কিভাবে লিখবে তোমরা সেটাও বুঝতে পেরেছো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।